সবাইকে সুপ্রভাত। তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। প্রেক্ষাপট আলোচনা করেছি এবং কবি পরিচিতি সম্পর্কে বিশ্লেষণ করেছি। আজ আমি তোমাদের বই কবিতার লাইন ধরে ধরে বোঝাবো। বেরটোল্ট ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। অনুবাদ করেছেন, তোমরা সবাই জানো, শঙ্খ ঘোষ। বহুল দেবতা বহুস্বর বলে তার যে সংকলন গ্রন্থ আছে, সেই সংকলন গ্রন্থে বেরটোল্ট ব্রেখটের 14টা কবিতা আছে। 14টা কবিতার মধ্যে প্রথম কবিতা হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। শুরু করি। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয় তরুণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল একলাসে? পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে একজন মহামানব খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। এবার কবিতার ব্যাখ্যায় যাই লাইন ধরে। প্রথম এবং শেষ কথা মেহনতি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রশ্ন। যে মজুর পড়তে জানে, তার জন্যে আমরা যারা সভ্য সমাজে বসবাস করি শুধুমাত্র রেখে দিই স্যাঁতস্যাঁতে গলি, বস্তি অঞ্চল, ঘিঞ্জি পরিবেশ, আর দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে তাদেরকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। প্রদীপের নিচে থাকা অন্ধকারই তাদের প্রাপ্য। এই সমাজকে তারা প্রদীপের আলো দিয়ে জেলে রেখেছে। প্রদীপ যেমন আলো দেয়, তার নিচে অন্ধকার থাকে, ঠিক সেরকম মজুররাও, শ্রমিকরাও সেই প্রদীপ, যার তলায় অন্ধকার, চুঁইয়ে পড়া তেল তাদের প্রাপ্য। সেই শ্রমিক, সেই মজুরের প্রশ্ন। সেই মজুর কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস?
প্রাচীনকালে থিবস নামে দুটো রাজধানী পাওয়া যায়। একটা হচ্ছে গ্রিসের বিওসিকাতে অবস্থিত, যার বর্তমান নাম থিভাই। এই থিভাই শহরটির প্রতিষ্ঠা করেছিলেন ক্যাডমাস। আরেকটি হচ্ছে উত্তর মিশরের রাজধানী, উত্তর মিশরের রাজধানী থিবস। বলছে সেটা সেই থিবস বানিয়েছিল কে? রাজা বুঝি? সে তো টাকা দিয়েছিল। পরিশ্রম করেছিল কে? কারা? মাথার ঘাম পায়ে ফেলেছিল কারা? শুধুমাত্র বইতে রাজার নাম লেখা আছে। কেন? শ্রমিক, শ্রমজীবী মানুষ, তারা গেল কোথায়? রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? পাথর ঘাড়ে করে আনার কাজ কিন্তু রাজারা করেনি। পাথর ঘাড়ে করে আনতো কারা? পাথর ঘাড়ে করে আনতো ওই শ্রমিক, মজুর। আগের ক্লাসে কাজী নজরুল ইসলামের কুলি মজুর পড়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি থেকে আলোচনা করেছিলাম, আজকেও করলাম। ওই যে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রদীপ মাথায় দাঁড়িয়ে থাকে, প্রদীপের আলোয় সমাজ আলোকিত হয়, প্রদীপের গা থেকে চুইয়ে পড়া তেল তাদের প্রাপ্য, আর প্রদীপের নিচের অন্ধকার তাদের প্রাপ্য। ঠিক তাহলে পাথর ঘাড়ে করে নিশ্চয়ই রাজারা আনতেন না, আনতো তো ওই শ্রমিক, ওই মজুর, যে আজকে প্রশ্ন করতে শিখেছে, যে আজকে তার অধিকার ছিনিয়ে নিতে শিখেছে। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন, বিখ্যাত সেই ব্যাবিলনীয় সভ্যতা তৈরি করেছিলেন হামুরাবি। সেই ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত এই ব্যাবিলন। ইউফ্রেটিস নদীর তীরে এই ব্যাবিলন অবস্থিত। মেসোপটেমিয়া সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ শহর এই ব্যাবিলন। ব্যাবিলনের শূন্য উদ্যান, ব্যাবিলনের ওই যে উদ্যান, ওটাকে বলা হয় ঈশ্বরের দরজা, পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতীক। কারা বানালো? এতবার গুঁড়ো হলো, নানান সময় নানান সম্রাটরা এই ব্যাবিলনকে ধ্বংস করলো, ব্যাবিলনকে জয় করলো, আবার তৈরি করলো। কারা বানিয়েছিল? সম্রাট বুঝি? রাজারা বুঝি? না, রাজারা বানায়নি। ব্যাবিলন বানিয়েছিলেন সেই শত শত শ্রমিক, মজুর, মুটে কুলি, তারা শ্রমজীবী মানুষ। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? লিমা পেরুর রাজধানী এবং শহর। 1746 খ্রিস্টাব্দে এটি ভূমিকম্পে ধ্বংস হয়েছিল। পরবর্তীকালে আবার এই লিমা শহর গড়ে তোলা হয়। কবি প্রশ্ন করছেন শ্রমিকের মাধ্যমে, মজুরের মাধ্যমে। কি প্রশ্ন? সোনা ঝকঝকে লিমা, যে লিমা কিনা সোনার মতো ঝকঝকে একটা শহর, সেই সোনা ঝকঝকে লিমা কে বানালো? কাদের শ্রমের ফলে তৈরি হলো? যে অর্থ দিল সে, নাকি সেই অর্থের জন্যে যারা পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে এত সুন্দর ঝকঝকে শহরটা তৈরি করলো, তারা? সেই মজুর প্রশ্ন করছে। আজকের আধুনিক সমাজের মজুর, যে কিনা শিক্ষিত, সে প্রশ্ন করছে। এই মজুরদেরকে তো শতাব্দীর পর শতাব্দী অশিক্ষিত করে রাখা হয়েছিল, যাতে তারা প্রতিবাদ করতে না পারে।
চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিদের কথা তো কেউ মনে করেনি, অথচ আজ চীনের প্রাচীর সপ্তম আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। শি হুয়াংতির বিস্ময়কর সৃষ্টি, যা কিনা 1400 মাইল দৈর্ঘ্য, উচ্চতা 24 ফুট আর প্রস্থে 20 ফুট। চীনের প্রাচীর যে বানিয়েছিল শি হুয়াংতি, শুধু লাখ লাখ শ্রমিক, তাদের শ্রম নয়, জয়তরণে ঠাসা মোহনীয় রোমান সভ্যতা পৃথিবীর ইতিহাসে সুপ্রাচীনকাল থেকে যে কয়েকটা সভ্যতার সংস্কৃতির চর্চা হতো, তার মধ্যে রোম একটা, ভারতীয় সভ্যতা একটা। এই রোম, এই যে মোহনীয় রোম, প্রতিবার জয়তরণ তৈরি হতো, নানান সম্রাট আসতো, তার নিজের জয়গাথা লিখতেন। কারা তৈরি করলো সেই জয়তরণ? তুমি বুঝি? তুমি সম্রাট বুঝি? না, তৈরি করেছে ওই মজুর, যে আজ প্রশ্ন করছে। এই রোমুলাসের নামে কিন্তু এই রোম শহর, সম্রাট রোমুলাস। বানালোকে কাদের জয় করলো সিজার? খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমের রাজা হন জুলিয়াস সিজার। প্যাট্রিসিয়ান বংশের অভিজাত সম্প্রদায়ের সন্তান হলেন জুলিয়াস সিজার। অত্যন্ত স্বৈরাচারী শাসক ছিলেন তিনি। পরে তোমরা পাবে গলদদেরকে পরাজিত করেছিলেন। গলরাও কিন্তু ছিল অত্যাচারী। উত্তর ইতালি, পশ্চিম জার্মানির বসবাসকারী যুদ্ধপ্রিয় জাতি হলো গল। তাদেরকে পরাজিত করেছিল জুলিয়াস সিজার। একা নাকি? একার দ্বারা সম্ভব হয়েছে গলদেরকে পরাজিত করা? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এই বাইজেন্টিয়াম সভ্যতা, বাইজেন্টাইন সভ্যতা, সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? এই বাইজেন্টাইন সভ্যতার রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল। তোমরা খেয়াল করো, এই বাইজেন্টাইন সভ্যতার রাজধানী কনস্ট্যান্টিনোপল যখন পতন ঘটে 1453 খ্রিস্টাব্দে। তারপর কিন্তু ইউরোপে আধুনিক যুগ আসে কনস্ট্যান্টিনোপলের পতনের পর। সম্রাট কনস্ট্যান্টিন 330 খ্রিস্টাব্দে রোম থেকে রাজধানী বাইজেন্টিয়ামে স্থানান্তরিত করেছিলেন। পূর্ব রোমান সাম্রাজ্যের যে রাজধানী, সেটাই ছিল বাইজেন্টিয়াম। সম্রাট কনস্ট্যান্টাইন তা স্থানান্তরিত করে এনেছিলেন। এমনকি উপকথার আটলান্টিস, যখন সমুদ্র তাকে খেলো, উপকথা, রূপকথা, উপকথা সব লোকগাথা একটা। বলা হয় আটলান্টিক মহাসাগরেই এই আটলান্টিস শহরটি সলিল সমাধি ঘটেছিল। আটলান্টিস কি বলছি একটু লিখে নাও। জিব্রাল্টারের পশ্চিমে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই আটলান্টিস, মানে অনেকে মনে করেন প্লেটোর মত অনুসারে প্রায় 9000 বছর ধরে উন্নত সভ্যতা ছিল এই আটলান্টিস। ভূমিকম্প বা সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই আটলান্টিস সমুদ্র গর্ভে লীন হয়। এর প্রথম অস্তিত্ব জানা যায় 360 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম অস্তিত্ব আটলান্টিসের খোঁজ মেলে। হারকিউলিসের যে পিলার, তার পাদদেশেই এই আটলান্টিসের খোঁজ মিলেছিল 360 খ্রিস্টপূর্বাব্দে। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র তাকে গ্রাস করেছিল, সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে আটলান্টিস সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায়। ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল,
কৃতদাসদের জন্যে। কৃতদাস যাদেরকে কিনে দাসে পরিণত করা হতো, যুদ্ধে পরাজিত ব্যক্তিরা তারা কৃতদাস হয়ে যেত। কি অদ্ভুত ব্যবস্থা ছিল বলতো গ্রিসে। ষাঁড়ের সঙ্গে মানুষের যুদ্ধ হতো কৃতদাসদেরকে নিয়ে। এই কৃতদাস, রোমের যে দাস মালিক, তাদের কাছে ছিল একটা সবাক যন্ত্র। নীরব গাড়ি বা লাঙ্গল, আর সরব ছিল ষাঁড়। আর তুমি গাড়ি বা লাঙ্গলের মতো তুমি যুদ্ধ করো ষাঁড়ের সঙ্গে, জিততে পারলে ভালো, আর মরে গেলে তো কিছু করার নেই। সেই কৃতদাসদের জন্য কি আটলান্টিস যখন ডুবে গেছিল, কেউ কেঁদেছিল, কান্না তো উঠেছিল? ওঠেনি তো। সেই শ্রমিকদের জন্য তো কান্না হয়নি। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, গ্রিক বীর আলেকজান্ডার, ম্যাসিডোনিয়ার রাজা। তার জন্ম 356 খ্রিস্টপূর্বাব্দে, মৃত্যু 320 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় ফিলিপের পুত্র এই ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন আলেকজান্ডার, যার রাজধানী ছিল ম্যাসিডন। তিনি দিগ্বিজয় করতে চেয়েছিলেন, সেইভাবে ভারতে প্রবেশ করেন 327 খ্রিস্টপূর্বাব্দে। ভারতের অনেকগুলো অঞ্চল দখল করার পর তার সঙ্গে হিদাসপেসের যুদ্ধে পুরু সম্মুখীন হয়েছিলেন। আর সেই পুরু হিদাসপেসের যুদ্ধে পরাজিত হলেও মাথা উঁচু করে আলেকজান্ডারের সামনে দাঁড়িয়ে বলেছিলেন রাজার প্রতি রাজার আচরণ। আলেকজান্ডার যখন প্রশ্ন করেছিলেন তুমি কি আচরণ করো, আমার কাছে কি আচরণ দাবি করো, তখন একদম পুরু মাথা উঁচু করে বলেছিলেন রাজার প্রতি রাজার আচরণ। কথিত আছে আলেকজান্ডার পুরুকে তার সাম্রাজ্য ফিরিয়ে দেন, তার সঙ্গে বন্ধুতা স্থাপন করেন। দুর্ভাগ্যক্রমে আলেকজান্ডার যখন ভারত থেকে তার দেশের প্রতি ফিরে যাচ্ছিলেন, তখন তার মৃত্যু হয় ব্যাবিলনের কাছে। গলদের নিপাত করেছিল সিজার, জুলিয়াস সিজার। গল আমি আগেই বলেছি উত্তর ইতালি এবং পশ্চিম জার্মানিতে বসবাসকারী যুদ্ধপ্রিয় জাতি গল। অত্যাচারী, তারা অত্যন্ত অত্যাচারী ছিল। সেই অত্যাচারী গলদেরকে পরাজিত করেছিলেন জুলিয়াস সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল, একটা অন্তর্পক্ষে একটা রাঁধুনি যে রান্না করে সিজারকে খাওয়াতেন, তিনি তো ছিলেন। তার কথা তো কোথায় আমরা বইতে লেখা দেখিনি। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। বিরাট আর্মাডা, স্পেনীয় আর্মাডা, তোমরা জানো এই আর্মাডা বলতে স্পেনীয় আর্মাডা, স্প্যানিশ ও পর্তুগিজ শব্দ এই আর্মাডা। 1492 খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা জয় করলে সেখানে স্পেন সাম্রাজ্য গড়ে তোলেন। 1588 খ্রিস্টাব্দে দ্বিতীয় ফিলিপের স্পেনীয় আর্মাডা নৌবহর বাহিনী ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। দ্বিতীয় ফিলিপ সম্রাট পঞ্চম চার্লসের পুত্র, স্পেনের রাজা ছিলেন। 1556 খ্রিস্টাব্দ থেকে 1598 খ্রিস্টাব্দ, এই সময় তিনি রাজা ছিলেন। পর্তুগালেরও রাজা হয়েছিলেন 1580 থেকে 1598 খ্রিস্টাব্দ পর্যন্ত পর্তুগালেরও রাজা ছিলেন। 1580 থেকে 1598। বলছেন বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কি খুব কেঁদেছিল? কাঁদেনি তো। বিশাল এই নৌবহরের নাম সারা পৃথিবীতে ছড়িয়েছিল। সেই নৌবহর তৈরি করেছিল কারা? চালাতো কারা? একটু বলি, আর একটু বলে নিই। গল হচ্ছে ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানির কিছু অংশ জুড়ে এই গল প্রদেশ ছিল। এই দুর্ধর্ষ জাতি কিন্তু উত্তর ইতালি, পশ্চিম জার্মানি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্সের জুড়ে এই গলদের বংশধর ছিল। তখন একটু বলতে ভুলে গেছিলাম।
7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। 7 বছরের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, তোমরা মনে আছে তোমাদের আশা করি, 1756 থেকে 1763। কাদের সঙ্গে হয়েছিল? ইংল্যান্ড এবং প্রাশিয়ার সঙ্গে বিরুদ্ধে অস্ট্রিয়ার। অস্ট্রিয়া, ফ্রান্স আর রাশিয়া, সুইডেন, স্যাক্সনি, এদের সঙ্গে। একদিকে ছিল প্রাশিয়া আর ইংল্যান্ড, অন্যদিকে ছিল অস্ট্রিয়া, ফ্রান্স, রাশিয়া, সুইডেন, স্যাক্সনি ছিল। এই যে দ্বিতীয় ফ্রেডারিক, এর জন্ম হয়েছিল 1744 খ্রিস্টাব্দে বার্লিনে, প্রাশিয়াতে। মৃত্যু হয় 1797 খ্রিস্টাব্দে। সেপ্টেম্বরের 25 তারিখ জন্ম 1744, মৃত্যু 1797 খ্রিস্টাব্দের নভেম্বরের 16 তারিখ। দ্বিতীয় ফ্রেডারিক 1740 থেকে 86 এই সময় তার রাজত্ব। এই দ্বিতীয় ফ্রেডারিক যখন 7 বছরের যুদ্ধ জিতেছিল, একা তো নয়। কে জিতেছিল? একলা সে? পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? কারা জয়োৎসবের ভোজ বানাতো? পাতায় পাতায় শুধু জয়ের কাহিনী, রাজাদের কাহিনী লেখা ছিল। কেন সাধারণ শ্রমজীবী শ্রমিকের কথা লেখা ছিল না? 10 বছরে একজন মহামানব আসতো। মহামানব, এটা কিন্তু ব্যঙ্গ করে। তারা এসে শুধু টাকাই রোজগার করতো, মানুষকে ভালোবাসতো না। খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। এই যে মহামানবরা আসতো, খরচটা কি মহামানবরাই নিয়ে আসতো কোথাও থেকে? না, খরচ কিন্তু এই শ্রমজীবী মানুষের কাছ থেকে তুলতেন। তাহলে এই যে প্রশ্নগুলো কিন্তু একটা মজুর যে কিনা পড়তে জানে, সে করেছে। কাদের বিরুদ্ধে? তথাকথিত সাম্রাজ্যের পৃষ্ঠপোষক, যারা সাম্রাজ্যের মুখিয়া বলে, যারা, তাদের বিরুদ্ধে জানতে চেয়েছে। আজকের আধুনিক কৃষক, শ্রমিক, মজুর, তারা জানতে চায় আমাদের এই যে শ্রম, আমাদের এই যে কষ্টার্জিত উপার্জন, কাদের জন্যে? এই উপার্জনকে কারা আজ ব্যবহার করছে? কেন তাদের কথা লেখা আছে, আমাদের কথা কোথায়? এ এক গুরুতর প্রশ্ন। এ নিয়েই বেরটোল্ড ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আজ এই পর্যন্ত। তোমরা যা পড়ালাম ভালো করে বুঝে নিও, জেনে নিও, ভালো করে দেখো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।